আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমনস্থিত ইজি প্লাস হ্যান্ডআউট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় লিভারেজ দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা এই ফরম্যাটের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব আমাদের বই থেকে। চলুন আমাদের বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম দেখে আসি। গতদিন আমরা এখান থেকে দুইটা অঙ্ক শিখেছিলাম ভালোভাবে, আর হোমওয়ার্ক দিয়েছিলাম, এগুলো আপনাদের প্র্যাকটিস করতে বলেছিলাম আমার বই থেকে। তো আজকের ক্লাসে আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 3 থেকে শুরু করব। 3 নাম্বার, এটা এলজি কিটম্যান 12 এডিশনে এটা এসেছে। অঙ্কটি দেওয়া হয়েছে উইলস অ্যান্ড অ্যাসোসিয়েটস হ্যাজ ইবিআইটি ৬৭,৫০০ টাকা। ইবিআইটি আছে তাদের ৬৭,৫০০ টাকা, ইন্টারেস্ট ২২,৫০০ টাকা, অ্যান্ড দ্য ফার্ম হ্যাজ ১৫,০০০ শেয়ার অফ কমন স্টক। সাধারণ শেয়ার আছে ১৫,০০০। স্টক আউটস্ট্যান্ডিং, এখানে ট্যাক্স রেট 40%। তো কমন স্টক আউটস্ট্যান্ডিং আছে ১৫,০০০ আর ট্যাক্স রেট আছে 40%। রিকোয়ারমেন্ট দুইটা, ইউজ দ্য ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য ডিএফএল। ডিএফএল এর ফর্মুলা ব্যবহার করে ডিএফএল নির্ণয় করতে হবে। তো আমরা জানি ডিএফএল এর সূত্র প্রিফারেড না থাকলে ইবিআইটি ডিভাইড বাই ইবিটি হয়। তো আমরা এখানে একটা ওয়ার্কিং করে ইবিটি বের করে নিয়েছি, এটা না করলেও আমরা পারবো। যেমন ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি বের হয়, তাহলে ইবিআইটি ডিভাইড বাই ইবিটি। ইবিআইটি ৬৭,৫০০ আর ইবিটি হলো ৪৫,০০০। ২২,৫০০ বাদ দেওয়ার পরে ৪৫,০০০ থাকে ইবিটি। এখন ভাগ করলাম ৬৭,৫০০কে ৪৫,০০০ দ্বারা ভাগ করলে 1.50 টাইমস, 1.5 গুণ। দ্বিতীয় প্রশ্ন বলা আছে ইফ দ্য ফার্ম অলসো হ্যাজ ১,০০০ শেয়ার অফ প্রিফারেড, যদি প্রিফারেড শেয়ার থাকতো ১,০০০, স্টক পেইং ৬ টাকা অ্যানুয়ালি ডিভিডেন্ড পার শেয়ার, আর প্রত্যেকে যদি ৬ টাকা করে ডিভিডেন্ড দেওয়া হতো তাহলে ৬,০০০ টাকা ডিভিডেন্ড দেওয়া হতো, প্রিফারেড ডিভিডেন্ড। হোয়াট ইজ দ্য ডিএফএল, তাহলে ডিএফএল কত হতো? এখন আমরা জানি ডিএফএল এর দুইটা সূত্র, প্রিফারেড শেয়ার থাকলে একটা সূত্র আর প্রিফারেড শেয়ার না থাকলে আরেকটা ছোট সূত্র। তো প্রথমটা আমাদের প্রিফারেড শেয়ার ছিল না, এই জন্য ইবিআইটিকে ইবিটি দ্বারা ভাগ করে পেয়ে গেছি, কিন্তু দ্বিতীয়টা বলা হচ্ছে প্রিফারেড ডিভিডেন্ড আছে, তাহলে সূত্র হবে ইবিআইটি ডিভাইড বাই ইবিটি মাইনাস প্রিফারেড ডিভিডেন্ড ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। এই মাইনাস এখানে আমরা যে প্রিফারেড ডিভিডেন্ড ৬,০০০ টাকা পেলাম, ১,০০০ শেয়ার প্রত্যেকে ৬ টাকা পেলে, তাহলে ৬,০০০ টাকা, 1 মাইনাস ট্যাক্স রেট 40%, তাহলে 0.6। ৬,০০০কে আগে 0.6 দ্বারা ভাগ করে ১০,০০০ আসে, ৪৫ থেকে ১০,০০০ বাদ দিলে ৩৫,০০০ থাকে, ৬৭,৫০০কে ৩৫ দ্বারা ভাগ করলে 1.93 হয়। এটাই হলো টাইমস অ্যান্সার ডিএফএল। তাহলে এই অঙ্কে আমরা শিখলাম যে ডিএফএল এর দুইটা মেথডই, ডিএফএল এর দুইটা যে সূত্র দুইটাই আমরা অ্যাপ্লাই এখানে শিখেছি। এবার আসুন নেক্সট 4 নাম্বার, এটা নর্মালি ইবিআইটি দেওয়া আছে, ইপিএস তৈরি করতে হবে, ডিএফএল ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, এটা আমরা পারবো, এটা আপনারা পারবেন। এবার আসুন আর একটা বিকল্প একটা ব্যতিক্রম সূত্র দেখি, এটা হচ্ছে অন্যরকম অঙ্ক। দ্য অপারেটিং রেজাল্ট অফ পদ্মা কোম্পানি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, বিগত 2 বছরের প্রফিট দেওয়া আছে এবং সেলস দেওয়া আছে। যদি প্রশ্নে 2 বছর বা 3 বছরের প্রফিট অ্যান্ড সেল থাকে তাহলে চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন প্রফিট এরকম আসবে সূত্র। তো আসুন 4 সাল আর 5 সাল, 4 সালে যখন বিক্রয় হয়েছিল 20,০০০, তখন লাভ হয়েছে 2,০০০ টাকা, আর যখন 5 সালে 30,০০০ টাকা বিক্রয় তখন লাভ হয়েছে 4,০০০ টাকা। তাহলে প্রফিটের সেলসের পার্থক্যের সাথে সাথে প্রফিটের পার্থক্য দেখা দিয়েছে, এই জন্য চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। বেসড আপন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোয়িং কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটা সূত্র খুব সহজ। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ফিক্সড কস্ট দেখাতে হবে, ফিক্সড কস্ট দিয়ে ফিক্সড কস্ট বের করতে হবে, কন্ট্রিবিউশনের সাহায্য নিয়ে আমরা ফিক্সড কস্ট বের করতে পারবো। 3 নম্বর প্রশ্ন ব্রেক ইভেন সেল দেখাতে হবে। 4 নম্বর প্রশ্ন প্রফিট দেখাতে হবে, হোয়েন সেল এত, এটাকে বলা হয় টার্গেট প্রফিট। তারপরে 5 নম্বর প্রশ্ন টার্গেট সেল দেখাতে হবে, হোয়েন প্রফিট এত। ছোট ছোট 5টা প্রশ্ন। এখন আসুন আমরা প্রথমে দেখি যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সূত্র হলো চেঞ্জ ইন প্রফিট ডিভাইড বাই চেঞ্জ ইন সেল ইনটু 100। প্রফিটের পার্থক্য 4,০০০ থেকে 2,০০০ বাদ দিলে 2,০০০ টাকা থাকে, চেঞ্জ ইন সেল 30,০০০ থেকে 20,০০০ বাদ দিলে 10,০০০ টাকা থাকে, 2,০০০কে 10,০০০ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট আসে? 20%। এটাই হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। দ্বিতীয়টা বলা আছে ফিক্সড কস্ট। এখন আসুন আমরা জানি যে ফিক্সড কস্ট সমান সমান টোটাল কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। এখন টোটাল কন্ট্রিবিউশন কীভাবে হবে? যে কোনো একটা সেলের সাথে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও গুণ করলেই পাওয়া যাবে। 30,০০০-এর সাথে গুণ করলেও হবে, 20,০০০-এর সাথে গুণ করলেও হবে, তবে যে বছরের সেলের সাথে গুণ করতে হবে সেই বছরের প্রফিট বাদ দিলেই চলবে। তো আমি প্রথমে লিখেছি সেল হচ্ছে 20,০০০ ইন্টু 0.20%, এখানে 20%, এখানে 20,০০০ লিখেছি প্রথম বছরে, তাহলে প্রফিট কত? 2,০০০ টাকা। তো আসুন 20,০০০-এর সাথে 20% গুণ করলে হয় 4,০০০, 4,০০০ থেকে 2,০০০ বাদ দিলে থাকে 2,০০০। এই হচ্ছে ফিক্সড কস্ট।
যদি আমি 30,000-এর সাথে গুণ করি, 30,000-এর সাথে 20% গুণ করলে হবে 6,000, 6,000 থেকে 4,000 বাদ দিলে কত থাকবে? ফিক্সড কস্ট 2,000 থাকবে। একই কথা, যে কোনো একটা বছরের সেল নিলেই চলবে। তো সূত্রটা মনে রাখতে হবে আপনার, টোটাল কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। অর্থাৎ টোটাল কন্ট্রিবিউশন কী হবে? সেলের সাথে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও গুণ করতে হয়, গুণ করলে টোটাল কন্ট্রিবিউশন পাওয়া যায়, সেখান থেকে প্রফিট বাদ দিতে হয়। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন, ব্রেক ইভেন। আমরা জানি ব্রেক ইভেনের সূত্র হলো ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। এখন কন্ট্রিবিউশন পার ইউনিট থেকে নাই, তাহলে কন্ট্রিবিউশন রেশিও, এই মার্জিন, কন্ট্রিবিউশন যে মার্জিনটা এটা দেখাতে হবে। যেহেতু পার ইউনিট নাই, তাহলে কন্ট্রিবিউশন রেশিও ব্যবহার করতে হবে। তো ফিক্সড কস্ট দেওয়া আছে 2,000 টাকা, এই মাত্র পেলাম। আর কন্ট্রিবিউশন মার্জিন আছে 0.20 দ্বারা 2,000-কে ভাগ করলে হয় 10,000 টাকা, এটা অ্যান্সার। ক্লিয়ার? প্রফিট হোয়েন সেল এত, যখন সেল 40,000 তখন প্রফিট কত? দেখুন, যখন সেল 30,000 তখন প্রফিট কিন্তু 4,000, যখন সেল 20,000 তখন প্রফিট কিন্তু 2,000। তাহলে যখন সেল 4,000 তখন প্রফিট কত হবে? এটাকে বলা হয় টার্গেট প্রফিট। টার্গেট প্রফিটের সূত্র হলো সেলস ইনটু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এই যে রেশিওটা পাইছে এটা, মাইনাস ফিক্সড কস্ট। এখন সেল 40,000 দেওয়া আছে টার্গেট সেল, আর এর সাথে আমরা 20% গুণ করলে হয় 8,000, 8,000 থেকে 2,000 টাকা বাদ দিলে 6,000, অতএব প্রফিট হলো 6,000 টাকা, অ্যান্সার। সেল কমা দিয়ে আছে হোয়েন প্রফিট 5,000, যখন প্রফিট 5,000 টাকা করতে চাবো তখন আমাদের কত টাকা সেল করতে হবে, এটাকে বলে টার্গেট সেল। অর্থাৎ টার্গেট প্রফিটের যে সূত্র, ওই সূত্রটা ঘোরাই আমরা লিখব, টার্গেট সেল সমান সমান ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই প্রফিট ভলিউম রেশিও। ফিক্সড কস্ট প্রশ্নে আমরা পেয়েছি 2,000 টাকা, টার্গেট প্রফিট প্রসেস সাপ্লাই দেওয়া হয়েছে 5,000 টাকা, 5 আর 2 7,000 টাকা, ভাগ প্রফিট ভলিউম রেশিও 0.20 দ্বারা ভাগ করলে হলো 35,000 টাকা। অর্থাৎ 35,000 টাকা বিক্রি করলে আমাদের মুনাফা হবে 5,000 টাকা। ক্লিয়ার? ছোটো ছোটো প্রশ্ন, এটা একটু বিকল্প প্রশ্ন ছিল। এবার আসলে আরেকটা প্রশ্ন দেখি আমাদের বইয়ের, প্রবলেম নাম্বার এবার সাথে চলে গেলাম। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এবিসি লিমিটেড কোম্পানি কম্পোজ দ্য কমন স্টক ক্যাপিটাল অফ 1 লক্ষ টাকা 1,000 শেয়ার এট দ্য রেট অফ 100 টাকা পার শেয়ার, এন্ড দ্য 15% ডিবেঞ্চার 2 লাখ, 2 লাখের উপরে 15% গুণ করলে 30,000 টাকা ইন্টারেস্ট, কর্পোরেট ট্যাক্স রেট 25%। দ্য কোম্পানি লাস্ট ইয়ার ডাটা ওয়ার অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো সেল 20,000 ইউনিট 10 টাকা করে, ভেরিয়েবল কস্ট 5 টাকা 4 টাকা করে পার ইউনিট, আর ফিক্সড কস্ট 70,000 টাকা। এই ইনফরমেশন দিয়ে আমরা কী বের করবো যে হোয়াট আর দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। অপারেটিং লিভারেজের সূত্র হলো কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। তাহলে কন্ট্রিবিউশন একটা ছক তৈরি করতে হবে, ইনকাম স্টেটমেন্ট ছক করতে হবে, আর তারপরে ফিনান্সিয়াল লিভারেজ, টোটাল লিভারেজ, 3টে লিভারেজ দেখাতে হবে। এর হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইনক্রিজ অফ সেল 40% অ্যান্ড 60%। যদি 40 এবং 60% আমরা বিক্রয় বৃদ্ধি করি, যে লেভেলে আছে আমাদের 20,000 লেভেল, এর থেকে যদি আরও 40% বাড়াই এবং 60% বাড়াই, তাহলে কী প্রভাব পড়বে এটা নিয়ে আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আসুন আমরা একটা ইনকাম স্টেটমেন্ট করি, সেখানে 3টে লেভেল দিব। কারেন্ট লেভেল 20,000, আর 40% যদি বাড়ে তাহলে কত হাজার বাড়বে? 20,000-এর সাথে 40% গুণ করলে হয় 8,000 বাড়বে। তাহলে 8,000 যদি বাড়ে তাহলে এখানে আসবে 28,000। আবার 60% গুণ করলে 7×12 অর্থাৎ 12,000 বৃদ্ধি পাবে, 12,000 আর 20,000 মিলে 32,000। তো আমরা এটা সলভ করবো ইপিএসের। সেখানে 4টে কলাম দিলাম, প্রথম কলামে পার্টিকুলার, দ্বিতীয় কলামে আমরা এখানে লিখলাম 20,000 ইউনিট কারেন্ট লেভেল, তৃতীয় কলামে 28,000 ইউনিট কী হবে 40% বৃদ্ধি করার পরে, আর 60% বৃদ্ধি করলে হয় 32,000 ইউনিট। এট দ্য রেট অফ সেল প্রাইস 10 টাকা করে গুণ করে দিলাম সেল, ভেরিয়েবল কস্ট 60 টাকা করে গুণ করে পেলাম, বাদ দিলে হয় কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটা ইবিআইটি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে, ইন্টারেস্ট বাদ দিলে থাকবে ইবিটি। এবার ইবিটির উপরে ট্যাক্স রেট 25% ধার্য করলাম, বাদ দেওয়ার পরে ইএটি আর্নিং আফটার ট্যাক্স পেয়ে গেলাম, আর্নিং আফটার ট্যাক্স। তারপরে এবার নাম্বার অফ শেয়ার আছে, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম, ইপিএস পেয়ে গেলাম। এই পর্যন্ত আমাদের ইনকাম স্টেটমেন্ট চার্ট শেষ হলো। এখন ইম্প্যাক্টের জন্য আমাদের কিছু পার্সেন্টেজ দেখাতে হবে, যেহেতু এখানে আমাদের 40% বৃদ্ধি করা হয়েছে সেল, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল 40%, পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল 60%। এরপরে বাকিটা আমরা এটা একটু পরে দেখাবো, এই জায়গা রেখে দিলাম। জায়গা রেখে আমি 1 নম্বর রিকোয়ারমেন্টটা আগে শেখাই আপনাদের। দেখুন, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। প্রথম লেভেল থেকে অপারেটিং লিভারেজ, ফিনান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ বের করবো। উন্নদের আমরা জানি ডিগ্রি অফ ফিনান্সিয়াল অপারেটিং লিভারেজ সমান DOL ইকুয়াল কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন আমাদের প্রথম লেভেলে আসুন, কন্ট্রিবিউশন কত 1,20,000। আচ্ছা, এখানে ইবিটি কত আছে অনলি 50,000। 1,20,000-কে 50,000 দ্বারা ভাগ করলে 2.4 টাইম অ্যান্সার। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ যেহেতু প্রিফারেড নাই, তাহলে ছোটো সূত্র ইবিআইটি ডিভাইড বাই ইবিটি। ইবিআইটি আমাদের এই জায়গায় দেওয়া আছে কত 50,000, আর ইবিটি 20,000।
তো 20,000 দিয়ে 50,000কে ভাগ করলাম, তাতে আসলে 2.5 টাইমস, অ্যান্সার শেষ। কম্বাইন্ড লিভারেজ বা টোটাল লিভারেজ ডোল আর ডিএফএল গুণ করলাম, 2.4 ইন্টু 2.5 গুণ করলে হয় 6 টাইম, অ্যান্সার শেষ। এখন আসুন 3টা রিকোয়ারমেন্ট আমাদের শেষ হলো, 4 নম্বর রিকোয়ারমেন্টে যাবো এখন। হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইনক্রিজ অফ সেল বাই 40% and 60%। এবার আমাদের শখের ভিতরে কিছু কাজ আছে, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, এই দুইটা করতে হবে। আর পার্সেন্টেজ চেঞ্জ ইন সেল তো দেওয়া আছে 40% আর 60%। এখন আসুন পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি। ইবিআইটি আমাদের আগে ছিল প্রথমে বেসিকে 50,000, তারপরে হয়েছে 98,000, তারপরে লাস্টে হয়েছে 1,22,000। এই লাইনটা আমাদের লাগবে। পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি 98,000 থেকে 50,000 বাদ দিয়ে 50,000 দ্বারা ভাগ করলাম, ইন্টু 100 দ্বারা গুণ করলাম, এতে 96%। 1,22,000 মাইনাস 50,000 ডিভাইডেড বাই 50,000 ইন্টু 100, 144%। ক্লিয়ার? পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি। তাহলে যখন সেল 40% বাড়ালাম, তখন ইবিআইটি বাড়লো 96%। এটা সঠিক কিনা আমরা আবার প্রমাণ করবো ইফেক্টিভ। আর যখন বিক্রয় 60% বাড়ালাম, তখন আমাদের ইবিআইটি বাড়লো 144%। ইপিএসে আসুন, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস। আগে ইপিএস ছিল 15 টাকা, তারপরে হয়েছে 51 টাকা, তারপরে লাস্টে হয়েছে কত? 69 টাকা। তাহলে 51 টাকার থেকে 15 টাকা মাইনাস করে 15 টাকা দ্বারা ভাগ করে ইন্টু 100 দ্বারা গুণ করলাম, 240% ইপিএস বেড়ে গেছে। 69 থেকে 15 মাইনাস করে 15 দ্বারা ভাগ করে 100 গুণ করলাম, 360% বেড়ে গেছে। ক্লিয়ার? এখন আসুন এটাই আমরা প্রভাব দেখাবো যে ইফেক্ট অফ ডোল অন ইবিআইটি, ইবিআইটির উপরে প্রভাব। সিন্স দ্য ডোল ইজ 2.4 times, increase in sale 40%, so resulted 2.4 into 40%, 96% increase in EBIT. Increase in sale 60%, so resulted 2.4 into 60, তাতে আসে 144% increase in EBIT। ক্লিয়ার? তাহলে এই 2.4 পেলাম কোথায়? ডোলের সূত্র। তাহলে ডোলের যে মান আসছে 2.4, এটা আমরা লিখেছি যে ইফেক্ট অফ ডোল অন ইবিআইটি। ডিগ্রি অফ অপারেটিং এর প্রভাব সবসময় ইবিআইটির উপরে পড়ে। তো সিন্স দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 2.4 টাইমস, ইনক্রিজ ইন সেল 40%, তো 40-র সাথে আমরা 2.4 গুণ করবো, 2.4 into 40, 96% ইনক্রিজ ইন ইবিআইটি। ইনক্রিজ ইন সেল 60%, সো রেজাল্টেড 2.4 into 60, তাহলে 144% ইনক্রিজ ইন ইবিআইটি। ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ অন ইপিএস, ফিনান্সিয়াল লিভারেজ কার উপর প্রভাব পড়ে? ইপিএস এর উপরে। সিন্স দ্য ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ ইজ 2.5 টাইমস, যেহেতু ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ হয়েছে কত? এখানে আমরা দেখলে পাবো 2.5 টাইমস। তাহলে ইপিএস আমাদের বৃদ্ধি পাচ্ছে কেমন, সেটা আমরা একটু দেখি। 40% ইনক্রিজ ইন ইবিআইটি, সো রেজাল্টেড 2.4 into 40%, তাহলে এই যে ফিনান্সিয়াল লিভারেজ দ্বিতীয়টা। ইনক্রিজ ইন ইবিআইটি 96%, সো রেজাল্টেড 2.5 into 96, তাহলে 140% ইনক্রিজ ইন ইপিএস। ইনক্রিজ ইন ইবিআইটি 140%, 144%, সো রেজাল্টেড 2.5 into 140, তাতে আসে 360% ইনক্রিজ ইন ইপিএস। ক্লিয়ার? দেখুন তাহলে আমরা এখানে দেখলাম যে ডিএফএল এর প্রভাব ইপিএস এর উপরে পড়ে, আর সেটাই এখন দেখালাম যে এখানে ছিল ডিএফএল 2.5, আর এখানে কত পার্সেন্ট হয়েছে ইপিএস এর প্রভাব? 360%। তো সেটাই আমরা গুণ করে পেয়েছি 2.5 into 144, তাতে আসে 360% ইনক্রিজ ইন ইপিএস। বাস, এই যে আমাদের ইম্প্যাক্টটা কমপ্লিট। আরেকটা অঙ্ক আমাদের বই থেকে করে আমরা 8 নম্বর 9 নম্বর, এগুলো ছোট আছে, এগুলো পারবেন, এগুলো আপনারা অ্যান্সার করবেন। আরেকটা দেখুন, এই অঙ্কটা বলা হচ্ছে ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবেল লিমা লিমিটেড, এখানে 15 সাল আর 16 সাল। 15 সালে ইবিআইটি 4 লাখ টাকা, আর 16 সালে ইবিআইটি আছে 6 লাখ টাকা। তাহলে চেঞ্জ ইন ইবিআইটি। ইপিএস আগে ছিল 50 টাকা, এখন হয়েছে 70 টাকা, তাহলে চেঞ্জ ইন ইপিএস। চেঞ্জ ইন ইবিআইটি আর চেঞ্জ ইন ইপিএস দ্বারা আমাদের সূত্র বের হবে। আচ্ছা, ডিএফএল, ক্যালকুলেট দ্য ডিএফএল। ডিএফএল হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস ডিভাইড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি। এখন ইপিএস এর তো পার্সেন্টেজ দেওয়া নেই, আমরা এই জন্য বের করলাম 70 টাকা মাইনাস 50 টাকা ডিভাইড বাই 50 টাকা ইন্টু 100, এতে 40% হয়। আর ইবিআইটির পার্সেন্টেজ এখানে 6 লাখ থেকে 4 লাখ টাকা বাদ দেওয়ার পরে আবার 4 লাখ দিয়ে ভাগ দিয়ে ইন্টু 100 করলে 50%। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, এখানে আইটা দিয়ে দিলাম 40%, আর পার্সেন্ট চেঞ্জ ইন ইপিএস 40, এটা হচ্ছে 50%, এটা 40%। তো 50%কে 40 দ্বারা ভাগ করলাম, 50কে 40 দ্বারা ভাগ করলে 1.25 টাইমস, অ্যান্সার শেষ।
ডিএফএল এর সূত্র কমপ্লিট। এবার আসুন 12 নম্বর একটা অঙ্ক। এই অঙ্ক এখানে আমাদের সেল দেওয়া নেই, ভেরিয়েবল কস্ট পার্সেন্টেজ দেওয়া আছে, আর এখানে ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে হবে কম্পিউট দ্য আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইবিআইটি বের করতে হবে। দেখুন ইতিপূর্বে আমরা যে অঙ্কগুলো করেছি সেখানে ইবিআইটি, ইবিটি, সেল, কন্ট্রিবিউশন দেওয়া ছিল, ডিএফএল বের করতে হয়েছে, ডোল বের করতে হয়েছে, ইবিআইটি বের করতে হয়েছে, আর এখানে আমাদের ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ডোল দেওয়া আছে, ডিএফএল দেওয়া আছে, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ দেওয়া আছে, ইনকাম ট্যাক্স দেওয়া আছে, ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া আছে, শুধু বের করতে হবে আমাদের ইবিআইটি। অর্থাৎ উত্তর দেখে আমাদের ব্যাক ক্যালকুলেশন করে প্রশ্নে ফিরে যেতে হবে। তো ভেরিয়েবল এক্সপেন্সেস কত দেওয়া, ভেরিয়েবল কস্ট 70%, সেলসে 70%, অ্যানুয়াল ইন্টারেস্ট 10,000 টাকা, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 4.4:1, আর ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ 2:1, ইনকাম ট্যাক্স 40%। এখন কম্পিউট দ্য আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এই ইবিআইটি বের করতে হয় ডিএফএল এর সূত্র নিয়ে, আর সেল বের করতে হয় ডিওএল অর্থাৎ ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ দিয়ে। তাহলে আমরা ডিএফএল এর সাহায্য নিয়ে কি বের করবো, ইবিআইটি বের করবো। আমি এখানে লিখে দিয়েছি হেল্পলাইনে, যেহেতু প্রশ্নপত্রে ইবিআইটি বের করতে বলা হয়েছে এবং ডিএফএল দেওয়া আছে, সুতরাং ডিএফএল এর সূত্র সাহায্য নিয়ে ইবিআইটি বের করতে হবে। উই নো দ্যাট, আমরা জানি ডিএফএল সমান সমান ইবিআইটি ডিভাইড বাই ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ডিএফএল এর মান 2:1 দেওয়া আছে, ইবিআইটি দেওয়া নেই, ইবিআইটি দেওয়া নেই, ইন্টারেস্ট দেওয়া আছে। এখন আসুন হেয়ারে এই মানগুলো সব লিখে পোস্টিং দিয়েছি। এখন যে 2:1, এই 2টা যাবে উপরে আর 1 যাবে নিচে, আর এ পাশে ইবিআইটি, এখানে ইবিআইটি মাইনাস 10,000। এবার আমরা 8 গুণন করতে পারবো, 2 দ্বারা এর নিচের এইগুলো গুণ করবো, আর 1 দ্বারা উপরেরগুলোকে গুণ করবো। তো 2 দিয়ে আমি গুণ করেছি, এখানে ইবিআইটি মাইনাস 10,000 সমান সমান ইবিআইটি একটা ইবিআইটি। এখন 2 ইবিআইটি গুণ করে পেলাম, আর 10 দুগুণে 20,000 টাকা, আর এই পাশে আছে একটা ইবিআইটি। ইবিআইটিগুলো এক জায়গায় করি, 2টা ইবিআইটি থেকে একটা ইবিআইটি বাদ দিই, আর এই 20,000 ওই পাশে ডাইনে পাশে নিলাম, মাইনাস প্লাস হয়ে গেল। 2টা ইবিআইটি থেকে যদি একটা ইবিআইটি বাদ দেওয়া হয় তাহলে একটা ইবিআইটি থাকে, একটা ইবিআইটি সমান 10,000 টাকা। ক্লিয়ার? অতএব অ্যান্সার এটাই। আশা করি বুঝতে পারছেন, খুব ছোট একটা সূত্র, তবে সূত্রটা মনে রাখতে পারলে ইনশাল্লাহ সহজ হবে। আরেকটা অঙ্ক দেখুন, এ কোম্পানি আর সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন, ভেরিয়েবল এক্সপেন্সেস 70% অফ সেল, বিক্রয়ের উপরে, অ্যানুয়াল ইন্টারেস্ট পেইড 10,000 টাকা, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, ইনকাম ট্যাক্স এবং ইবিআইটি দেওয়া আছে। এখন কম্পিউট দ্য সেল, সেল বের করতে হবে, ইবিআইটি কিন্তু দেওয়া আছে, সেল বের করতে হবে। সেল বের করতে হলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের সাহায্য নিতে হয়। তো আমরা সেভাবে লিখে দিয়েছি, যেহেতু প্রশ্নপত্রে সেল বের করতে বলা হয়েছে সেহেতু আমরা ডোল এর সূত্র ব্যবহার করে ইবিআইটির সাহায্য নিয়ে সেলস বের করবো ইনশাল্লাহ। তা আমরা জানি উই নো দ্যাট ডোল সমান সমান কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। ইবিআইটি 20,000 দেওয়া আছে, ডোলের মান 4:1 দেওয়া আছে, কন্ট্রিবিউশন মানে সেল মাইনাস ভেরিয়েবল কস্ট, সেল মাইনাস ভেরিয়েবল কস্ট। এখন আসুন পরের লাইনে 4:1, এই 4 উপরে নিচে 1। আচ্ছা, সেল লিখলাম, ভেরিয়েবল কস্ট কত, ভেরিয়েবল কস্ট বলছে যে 60% অফ সেল, তাহলে 70% অফ সেল 0.70 সেল। তো একটা সেল থেকে মানে এই সেলের সহগ হচ্ছে 1, আর পরের সেল হচ্ছে 0.70। আচ্ছা, 1 থেকে 0.70 বাদ দিলে কিন্তু 0.30 সেল থাকে, 0.30 সেল, আর এই পাশে থাকে এই 4-এর সাথে আমরা এটা গুণ করলাম, তাহলে 4 কোটি 80,000 টাকা, না সরি এখানে 20,000 টাকা আর 4, তো এখানে আমাদের 4 কোটি 80,000 টাকা গুণ করলে আসবে, আর এখানে 0.30 সেল সমান সমান 80,000, অর্থাৎ সেল সমান সমান 0.30, ওই পাশে কী হবে, এই পাশে গুণ হবে ভাগ হবে, তো 0.30 আমরা ভাগ করবো, শূন্য দিয়ে দিই, এতে আসে 2,66,667 টাকা, অর্থাৎ সেল হচ্ছে 2,66,667 টাকা অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আমরা এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে পারবো ইনশাল্লাহ। এরপরে বোর্ড প্রশ্ন সলভ করাবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন আজকে আমরা এই ফরম্যাট শেষ করলাম, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।